ইহা ফুস করে নিঃশ্বাস নিয়ে বলল, আমার তেলাওয়াত শুদ্ধ নয়। তেলাওয়াত শুদ্ধ না হলে তুমি তো বলেছো গুনাহ হয়। এখন না হয় তুমিই পড়ো। শুদ্ধ নয়, শুদ্ধ করবেন। শুদ্ধ নয় বলে তো থেমে থাকা যাবে না। আসুন, আপনাকে শিখিয়ে দিই। এরপর ইহাবকে 1 ঘন্টা কোরআনের বিভিন্ন ছবক দিল মানহা। ইহা মনোযোগ দিয়ে সব শুনল, উচ্চারণের চেষ্টা করলো। কিছুটা আয়ত্তে এসেছে তার। মানহা প্রায় তাকে শুদ্ধভাবে কোরআন পড়ানোর চেষ্টা করে। মানহার ইদানিং প্রচন্ড ভয় কাজ করে। মনে হয় পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে। সে বোধ হয় বেশি দিন বাঁচবে না। তাই নিজেকে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। ভাবি প্রায় তার খোঁজ খবর নেয়। এ সময় বেশি বেশি ইবাদত করতে বলেছেন। আল্লাহর কাছে সন্তান সুস্থভাবে যেন ভূমিষ্ঠ হয় এজন্য দোয়া করতে বলেছেন। বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন। ভাবির কাছে যেন সে চিরকৃতজ্ঞ থাকবে। উর্মি ভূঁইয়া সব জামা কাপড় ওষুধ গুছিয়ে দিচ্ছেন। মানহা ছলছল চোখে সব দেখছে। এই মানুষটা তাকে এত আদর আল্লাহ দিয়ে রেখেছেন যে তাকে ছেড়ে যেতে মানহার মোটেও ইচ্ছা করছে না। উর্মি ভূঁইয়া ওষুধ ঢোকাতে ঢোকাতে বলেন, সময় করে ওষুধ খাবে, ফেলে রেখো না যেন। মায়ের কাছে যাচ্ছ, এখন তো আর সমস্যা হবে না, আদর যত্নের ত্রুটিও হবে না। মানহা পেটে হাত রেখে ধীরে ধীরে এসে উর্মি ভূঁইয়াকে পেছন থেকে হালকা জড়িয়ে ধরে বলল, আম্মু, তোমাকে ছাড়া যেতে ইচ্ছে করছে না। উর্মি ভুঁইয়া নিজেরও খারাপ লাগছে। মানহার যত্ন আত্মি কম করেনি সে, কিন্তু উপায় নেই। কোনো ইহাব থাকবে না। উর্মি ভুঁইয়া অসুস্থ থাকেন, ইমতিয়াজ ভুঁইয়া থাকেন বাহিরে ব্যস্ত। এত বড় বাড়িতে মানহার ভয় লাগতে পারে। তাই ইহাবই ডিসিশন নিয়েছে যে মানহার বাচ্চা তার বাবার বাড়িতেই হবে। তাছাড়া প্রথম বাচ্চা নাকি বাবার বাড়িতে হয় ভালো। অনেকগুলো আচারের বয়াম রাতে টুকটাক খাওয়ার জন্য বিভিন্ন জিনিস সব সুন্দর করে গুছিয়ে দিলেন। সেখানে গিয়ে মায়ের আদরে যেন হাঁটাহাঁটি করতে ভুলে না যায় তাও বলে দিলেন। খুব সাবধানে কয়েকটা দিন পার করার নির্দেশ দিলেন। মানহা কান্না চোখে সেই উপদেশ শুনল। এক মায়ের থেকে আরেক মায়ের কাছে যাত্রা শুরু করবে সে। গাড়ি মাহবুব আলমের বাড়ির সামনে থামতে ইহা হর্ন বাজালো। মানহা এতক্ষণ শক্ত থাকলেও এখন কেন যেন অসুস্থ অনুভব করছে। সে ইহাবের হাত খামচে ধরে বলল, এই শুনুন, আপনি যেখানেই যাবেন আমাকে নিয়ে যান। আমার আপনাকে ছাড়া একটু ভালো লাগে না। ইহাব কিছু বলতে নিলেই গেট খুলে মাহবুব আলম আর মাহাদি বেরিয়ে এলো। ইহাব গাড়ির দরজা খুলে নিজে বেরিয়ে এলো। তারপর মানহার পাশে দরজা খুলে তাকে ধীরে ধীরে বের করলো। মাহবুব আলম এসে মেয়েকে ধরতে চাইলে মানহা বলল, বাবা, উনি নাকি চলে যাবেন, আমাকে ভেতরে দিয়ে আসুন। মাহবুব আলম সম্মতি জানালেন। ইহাব মানহাকে ধরে মানহার রুমে বসালো। বোরকা খুলে দিল। মাহাদি সব জিনিসপত্র বের করে বাড়িতে নিয়ে এসেছে। তারপর শরবত এনে ইহাব আর মানহাকে দিল। মানহা একটু খেলো আর বাকিটুকু ইহাবকে খেতে হলো। মাহাদি গ্লাস নিয়ে বেরিয়ে যেতে মানহা ইহাবের হাত খামচে ধরে বলল, আপনি থাকুন না। ইহাব মানহার গাল দুপাশ দুহাতের আজলায় নিয়ে বলল, আমার কাজ না থাকলে অবশ্যই থাকতাম। কাজটা ইম্পর্টেন্ট মানা। তুমি চিন্তা করো না, কাজ শেষে দ্রুত ফিরে আসবো। মানহা ফোপাতে ফোপাতে বলল, একটা কথা বলি, বলো। আপনি কি কাজ করবেন আমাকে বলা যাবে? প্রশ্নটা আমার কাছে কঠিন। কাজ শেষ করে ফিরে এসে তোমাকে বলবো। এসব নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। রিল্যাক্স মুডে থাকবে। ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাজ শেষ হতে কতদিন লাগবে? সঠিক জানি না। 7 দিন, 1 মাস, এমনকি 3 মাসও লাগতে পারে। ডোন্ট ওয়ারি, শীঘ্রই এসে যাব। বলেই মানহা ললাটে চুমু এঁকে দিল। মানহা ইহাবের হাত দুটো ধরে বলল, ওখানে গিয়ে আবার নামাজ কোরআন পড়ার কথা ভুলে যাবেন না জানো। বাবু কিন্তু বাবার প্রতীক্ষায় থাকবে। আর বাবার মা? মানহা অভিমানে মুখ ঘুরিয়ে বলল। সে তো বাবুর বাবাকে যেতে দিতেই নারাজ। ইহা মানহার মাথাটা বুকে চেপে বলল, বাবুর বাবাও বাবুর মাকে ছেড়ে যেতে চাইছে না, কিন্তু সে নিরুপায়। মানহা ভালো করে ইহাবের শার্টের কলার থেকে ঘ্রাণ নিল। পারফিউমের ঘ্রাণ নয়, কেমন যেন নিঃশব্দ একটা ঘ্রাণ পাচ্ছে সে। শার্টের কলার সরিয়ে গলায় নাক ঠেকাতেই সেই মাদকতাপূর্ণ ঘ্রাণটা আবারও নসিকারঞ্জে বাড়ি খেলো। মানহা ঘ্রাণটা নাক দিয়ে শুষে নিতে চাইল। খানিক্ষণ পর ইহা মানহার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মানা যেতে হবে। বেশি দেরি করলে রাত হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। মানহা কেঁদে ইহাবের শার্টের গলায় ভিজিয়ে ফেলেছে। ইহাব চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, কি শুরু করেছো বলো তো? এভাবে কাঁদলে আমি কিভাবে যাব?
মায়েরা বেশি কাঁদলে বাচ্চার ক্ষতি হয়। আমি তো একেবারের জন্য যাচ্ছি না, শীঘ্রই চলে আসার চেষ্টা করব। তাছাড়া তুমি এত কান্নাকাটি করলে আমার কাজে মন বসবে? গর্ভবতী স্ত্রীকে রেখে কাজে যাচ্ছি, নিজের কাছেই তো খারাপ লাগছে। এই ইয়ার গ্যাপটা না দিলে পড়াশোনায় মন দিতে পারতে। এখন তো সারাক্ষণ আমার চিন্তা করেই তুমি অসুস্থ হয়ে যাবে। মানহা চোখ মুছে নিজেকে শক্ত করে বলল, হব না। আপনি সহি সালামত কাজ শেষ করে আসুন। ইহা মানহার মাথায় চুমু খেয়ে নিচু হয়ে মানহার বাড়ন্ত পেটে চুমু খেয়ে বলল, পাপা মায়ের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, মাকে কখনো কষ্ট দেবে না আমার চ্যাম্প। পরপর পেটে অনেকগুলো চুমু দিয়ে সেখানে হাত রাখতেই মনে হলো কেউ ছুঁয়েছে তাকে। মানহা চিৎকার করে বলল। লাথি দিয়েছে। ইহাব হেসে বলল। লাথি নয়, বাবার সাথে মোলাকাত করলো। তারপর দোয়া পরে মানহার সমস্ত শরীরে ফু দিয়ে দিল। চলে যাওয়ার জন্য দাঁড়াতেই মানহা আবারও ফুপিয়ে উঠল। ইহাব মাথায় হাত বুলিয়ে দিতে শান্ত হয়ে গেল। ইহাব বলল। তুমি শুয়ে থাকো, আমি যাই। মানহা শার্ট খামচে ধরে বলল। না, আমি আপনাকে দিয়ে আসি। হেঁটে আসতে কষ্ট হবে। হবে না। ইহা মাথা নাড়িয়ে তাকে নিয়ে বের হতেই দেখল মাইমুনা বেগম ট্রেতে করে খাবার নিয়ে আসছেন। শাশুড়িকে দেখে ইহাব সালাম দিল। মাইমুনা বেগম জবাব দিয়ে বলেন, সে কি বাবা, কোথায় যাচ্ছিস? মা আমার কাজ আছে, এখন যেতে হবে। কিছু মুখে দিয়ে যা। আজ আর সময় নেই। মানহা বলল। কিছু মুখে দিয়ে যান, সারা রাস্তায় কি খান না খান। আরে এখন পেট ভরা, নাস্তাকে বের হয়েছি না, আরেকদিন এসে খাওয়াও। মাইমুনা বেগম আবার জোর করতেই মানহা বলল। মা, জোর করো না তো। মাইমুনা বেগম আর কিছু বললেন না। মাহবুব আলম মাহাদি ইহাবকে বিদায় দিতে বেরিয়ে এলো। বেপরদাভাবে মানহা আর বাইরে বেরোবে না। মাহবুব আলম আর মাহাদি গেটের বাহিরে গিয়ে দাঁড়ালো। ইহাব মানহার কপালে ও মাথায় চুমু দিয়ে বেরোতে নিলে মানহা কান্না চেপে ডাকলো। এই বাবুর বাবা। ইহাব ঘুরে ইশারায় জানতে চাইল কি। মানহা ফুপিয়ে উঠে ভাঙা গলায় বলল। প্রতিদিন ফোন দিবেন। ইহাব সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। সবাইকে বিদায় জানিয়ে ইহাব গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতেই মানহার বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। তবে তাকে একলা রেখে লোকটা গাড়ি হাঁকিয়ে চলে গেল। কি পাষাণ নিষ্ঠুর লোক। নিশাদ ছেলের মাতাশ্রে দিচ্ছে। নাহন মায়ের দিকে তাকিয়ে হাসলো। নিশাদ বলল। হাসলে লাভ হবে না, আপনাকে একটা ছোট্ট দোয়া শিখিয়েছি, ওটা মুখস্থ বলতে হবে। নাহন ঠোঁট উল্টে বলল। মা, ভুলে গেছি। কেন ভুলে যাবেন? আপনাকে শিখিয়েছি না। নাহন মন খারাপ করে বসে রইল। নাহন বড় হয়ে গেছে, সামনের মাসে 4 বছরে পা দেবে সে। নিশাদ ছেলেকে ছুরা দেওয়া শেখাচ্ছে। নাহন এখন স্বরবর্ণ লিখতে পারে। নিশাদ আস্তে আস্তে সব শিখিয়ে দিচ্ছে। 6 বছরে একেবারে ওয়ানে ভর্তি করিয়ে দেবে। ঘরে বসে প্লে নার্সারি কেজি এসবের পড়া পড়িয়ে ফেলেছে। ছেলেকে পরিপাটি করতে করতে জিজ্ঞেস করলো। বলো তো, কোন হাতে পানি খেতে হয়? ডান হাতে। খাবারের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। কোন কাত হয়ে ঘুমাতে হয়? ডান কাত। বাথরুমে কোন পায়ে ঢুকতে হয়? নাহন এবার মাথা চুলকাতে লাগলো, অর্থাৎ সে ভুলে গেছে। তবে এই বয়সে যতটুকু মাথায় আত্ম করতে পেরেছে সেটার জন্যই নিশাদ সুক্রিয়া জ্ঞাপন করে। আস্তে আস্তে সব শিখে যাবে। নিশাদ খেয়াল করেছে নাহন সব কিছু দ্রুত মাথায় ঢোকাতে পারে। ভুলে গেলেও একটা জিনিস বলে সেটা অনেকদিন মাথায় থাকে। এইটুকু বয়সে যতটুকু পারছে তার জন্য আলহামদুলিল্লাহ। অনেকে তো এ বয়সে কথা বলতেও সমস্যা হয়। নাহন এদিক দিয়ে আবার এগিয়ে নিশাদ ছেলেকে কোলের মধ্যে নিয়ে বলল। বাথরুমে দোয়া পড়ে বাম পায়ে ঢুকতে হয়। নাহন মায়ের সাথে সাথে বলল। বাম পায়ে ঢুকতে হয়। ইয়েস। বলো তো, পানি কিভাবে খেতে হয়? দাঁড়িয়ে। হয়নি তো, পানি বসে খেতে হয়। নাহন ঘাড় নাড়িয়ে বলল। বসে খেতে হয়। মরণ পাশের রুম থেকে রেডি হয়ে এসে বলল। কিরে পান্ডা, কি করিস? পড়া শিখি। তোর আবার কিসের পড়া? নাহন হাত মেলে বলল। এত পড়া। বাইরে যাবি? যাব। আয়।
নাহন মায়ের দিকে তাকাতেই নিশাদ সম্মতি জানালো। এরপর নাহনকে আর পাইকে দৌড় দিয়ে সে বাবার পা জড়িয়ে ধরল। মারণ ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে যেতে নিলে নিশাদ বলল, ওকে ওকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকবেন না। কেন? বেশি ঘোরাঘুরি করলে পরে কিছু পড়তে চায় না। এত উতলা হচ্ছ কেন তুমি? সময় কি পেরিয়ে যাচ্ছে? এতটুকু বাচ্চাকে মনে হচ্ছে তুমি পুরো পিএইচডি করিয়ে ছাড়বে। আরে টুকটাক যাই শেখাই সেটাও শিখতে চায় না, খালি ঘুরতে যেতে চায়। এজন্য বলেছি বেশিক্ষণ বাইরে রাখবেন না। ওকে কোনো কিছুতে বাধা দিয়েছি কখনো? বাধা দেয়া লাগবে কেন? যে জুলুম করতেছ আমার ছাউটার উপর, এতটুকু মাথায় কত কিছু ঢুকবে আর। হ্যাঁ হ্যাঁ, কিছু না শিখিয়ে আপনার মতো বানাবো, তাই তো? মারণ গম্ভীর গলায় বলল, আমার মতো বলতে? আপনার মতো ভব ঘুরে আর কি। তোমার কি মনে হয় আমি অশিক্ষিত? এখানে শিক্ষিত অশিক্ষিত বোঝাইনি, আমি নীতি নৈতিকতার কথা বুঝিয়েছি। আমি নাওহানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিচ্ছি না, পারিবারিক শিক্ষা দিচ্ছি, যেটা সব সময় যেন কাজে লাগে। তুমি বলতে চাচ্ছ আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি? আপনার বাবা মায়ের অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ির শিক্ষার উপরে প্রশ্ন তোলার আগে তার বাকি সন্তানগুলোর দিকে আমাকে তাকাতে হবে। যেহেতু আব্বা আম্মার সব সন্তান ভালো, সেহেতু গোড়ায় গলদ আপনার। সো নিজেকে ঠিক করুন। ঘাউড়াকে ঠিক করতে পারিবারিক শিক্ষা নয়, বেদ শিক্ষা জরুরি। শেষের বাক্যটা চিবিয়ে চিবিয়ে বলল নিশাদ। মারওয়ান ভ্রু কুচকে বলল, বেদ শিক্ষা মানে? মানে কঞ্চি ও বেতের সপাং সপাং বাড়ি। মারওয়ান চোখ তীক্ষ্ণ করে বলল, তোমার আস্পর্ধা দেখছি নিশাত। আমিও দেখছি। মারওয়ান রাগান্বিত হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। নিশাদ সামান্য ঠোঁট প্রসারিত করে মারওয়ানের যাওয়ার দিকে তাকিয়ে বলল, মারওয়ান ছেলেকে নিয়ে পার্কে হাঁটতে এসেছে। বিকেলের দিকটাই হাঁটতে বেশ ভালোই লাগে। নাহন দৌড়াদৌড়ি করছে। মারওয়ান থেকে এক ফুটবল জোগাড় করে এনেছে। নাহন দৌড়ে এসে বলল, বাবা গুল্লু বল কই পেয়েছে? পেয়েছি এক জায়গায়, চল খেলি। নাহন মাথা নাড়িয়ে গোলগাল শরীরটা নিয়ে বাবার পিছে পিছে দৌড়াতে লাগলো। কিছুতেই বল নিতে না পেরে কেঁদে উঠতেই মারওয়ান বলল, আশ্চর্য, কান্না করিস কেন? নেই খেল। নাহন বল পেতেই বাবার দিকে কিক দিল, কিন্তু বল বেশি দূর এলো না। মারওয়ান নিজে এগিয়ে এসে আবার নাহনের দিকে ছেড়ে দিল। দুই বাপ বেটার খেলার মাঝেই এক 7-8 বছর বয়সী বাচ্চা কাঁদতে কাঁদতে মাকে নিয়ে এসে বলল। বাচ্চার মা খেপে উঠে বলল। মারওয়ান গম্ভীর গলায় বলল, কমন সেন্স তো আপনার ছেলের বল আনেনি, এনেছে আমার পা। আপনি পাকে জিজ্ঞেস করুন, কমন সেন্সের ওপর প্রশ্ন তুলছেন কেন? মহিলাটি মুখ কুচকে বলল, বাসা থেকেই এসেছি। তবে প্রশ্ন হলো আপনি জানলেন কিভাবে আমি পাগল? ওই যে একটা কথা আছে না, পাগলে পাগল চেনে, ছাগলে চেনে ছাগল। মহিলাটি রাগে কিরমির করতে করতে বললেন। মহিলার চিল্লাচিল্লিতে আশেপাশের মানুষ জড়ো হতে দেখে মারোর কথা না বাড়িয়ে বলটা দিয়ে দিল। মহিলাটি খুব ঝামটে ছেলেকে নিয়ে চলে গেল। মারণ সেদিকে তাকিয়ে মুখ কুচকে বলল, গলা তো নয়, যেন করাত। নাহন এতক্ষণ বাবার পা ধরেছিল। মহিলার চিল্লাচিল্লিতে বাচ্চাটা বেশ ভয় পেয়েছে। মারণ ছেলেকে কোলে নিয়ে বাসায় চলে এলো। উজেন ভূঁইয়া উমার ভূঁইয়াকে দেখতে এসেছে। উমার ভূঁইয়ার চেহারা ভেঙে গেছে, বয়স বেড়ে দ্বিগুণ দেখাচ্ছে, বুড়িয়ে গেছে মনে হচ্ছে। সে প্রায় বড় ভাইকে দেখতে আসে। অদ্ভুত দেখাচ্ছে উমায়ের ভূঁইয়াকে। উজান ভূঁইয়া ভাইয়ের এই করুণ পরিণতি দেখে বললেন, ভাইজান, তুমি এসব কেন করেছো? নিজেকেও ধ্বংস করেছো, সাথে নিজের পরিবারকেও ধ্বংসের মুখে ফেলে দিয়ে এসেছো। ভাবি, ওমা, রিমা, ওদের জন্য তোমার চিন্তা হয় না? উমার ভূঁইয়া জবাব দিলেন না। তিনি প্রতিবারই এই একই প্রশ্ন চুপ হয়ে যান। কোনো উত্তর তার কাছে নেই। আবারও একই প্রশ্ন করলে উমার ভূঁইয়া রাগান্বিত হয়ে বললেন, চুপ কর, আমার যেটা ভালো মনে হয়েছে সেটা করেছি। আমার কাছে কৈফিয়ত চাওয়ার তুই কে? আরামে খেয়ে খেয়ে বুড়ি বানাচ্ছিস আর আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছিস? একদম বুড়ি ফুটো করে দেব। এমন অনেক উদ্ভট উদ্ভট কথা বলতে লাগলেন তিনি। উজান ভূঁইয়া জানে এরকম
চলতেই থাকবে। সে দেখা করতে আসলেই এমন কথার মুখোমুখি হয়। দেখা শেষ করে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই সাইফারের মুখোমুখি হলো উজান ভুইয়া। সাইফার একটা দরকারি কাজে এখানে এসেছে। সচরাচর থানায় আসা হয় না তার, তবে মাঝে মধ্যে কিছু ডকুমেন্টস ও তথ্য নিতে আসতে হয় এখানে। উজান ভুইয়া এই প্রথম দেখলো সে ভ্রু কুচকে বলল, আপনি আমি উজান ভুঁইয়া। উমায়ের ভূঁইয়ার ভাই? জি। আপনাকে খুঁজছিলাম আমি। ভালোই হলো দেখা হয়ে। আপনার সাথে কিছু কথা বলা যাবে? শিওর। একটা কফি শপে বসেছে সাইফার আর উজান ভুইয়া, মুখোমুখি তাদের অবস্থান। সাইফার কফিতে চুমুক দিয়ে বলল, ডোন্ট মাইন্ড, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি করুন। আপনার ছেলে মেয়ে কয়জন? উজান ভুইয়া কথাটাই বেশ বিব্রত হয়েছে, বোঝাই যাচ্ছে। সাইফার বলল, বলতে না চাইলে থাক। উজান ভুইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। সাইফার ভ্রু কুচকে বলল, দুঃখিত। আপনার ওয়াইফ? সে আছে, আমরা নিঃসন্তান দম্পতি। সো স্যাড। আপনারা বাচ্চা দত্তক নিতে পারবেন? উজান ভুইয়া বিরস মুখে বললেন, ভাইজান বাচ্চা দত্তকের পক্ষে ছিল না। তার উপর স্বামীর বারবার গর্ভপাত করতে শেষে মৃত বাচ্চা জন্ম দিলে ভাইজান খেপে যান। তাকে বাড়ি বের করেও দিতে চেয়েছিল, কিন্তু আমার কারণে পারিনি। শেষের বাচ্চাটা মৃত হওয়ার পর স্বামী আর কোনো দিন কনসিভ করতে পারেনি। ডাক্তার বলেছে জরালো নাকি কেটে ফেলতে হবে। সাইফার মাথা নাড়িয়ে বলল, আপনাদের বিবাহের বয়স কত? 32 বছর শেষ হবে। 32 বছর? আপনার বড় ভাইয়ের বিবাহের কত বছর? ভাই আমার অনেক পরে বিয়ে করেন, প্রায় 10-12 বছর তো হবেই। আমি স্বামীকে ছাত্র অবস্থায় বিয়ে করেছিলাম, তখন আমার বয়স 23 ছিল। আমাদের প্রেমের বিয়ে। আপনাদের মৃত সন্তান হওয়ার কত বছর পেরিয়েছে? 28-29 বছর হবে বোধহয়। আপনার ভাইয়ের মেয়ে দুটোর বিয়ে হয়েছে? না, কারো হয়নি। একজনের 20 আর একজনের 17তে পড়েছে। সাইফার কফিতে চুমুক দিল, কফি শেষ করে বলল, আচ্ছা, আমি যদি বলি আপনাদের সন্তান মৃত হয়নি, বিশ্বাস করবেন? না, কারণ আমি নিজের চোখে দেখেছি আমার মৃত সন্তানকে। হতেও তো পারে সেই সন্তানটা আপনার নয়। এসব সিনেমার মতো শোনাচ্ছেন। কখনো কখনো এই জীবনটা সিনেমাকেও ফেল করে ফেলে মিস্টার ভূঁইয়া। আপনি পেপার পত্রিকা পড়েন না? হারানো মেয়ে অথবা ছেলেকে এত বছর পর খুঁজে পেলেন মা, এমন বহু ঘটনা কিন্তু ঘটে আমাদের আশেপাশে। আর সিনেমায় কিন্তু বাস্তব থেকেই নেওয়া হয়। হতে পারে, তবে আমার কাছে এসব অবিশ্বাস্য। আমার সন্তান তো আর বাইরে যায়নি, মারার গেছে। মৃত সন্তান জীবিত হয়ে ফিরে আসবে কি করে? যুক্তিযুক্ত প্রশ্ন। আচ্ছা, আপনার ছেলে হয়েছিল নাকি মেয়ে? মেয়ে। ইন্টারেস্টিং। নিশাত স্কুলের চাকরি ছেড়েছে বহুদিন হয়। মারান অবশ্য বাধা দিয়েছিল, কিন্তু তার একটাই কথা, স্বামী ইনকাম করলে তার এক্সট্রা ইনকামের প্রয়োজন নেই। ছেলেকে সময় দেবে, আদর্শ মানুষ বানানোর চেষ্টা করবে। সারাদিন বাচ্চাটা মাকে ছাড়া থাকতে থাকতে খিটখিটে হয়ে যাচ্ছিল। এখন সম্পূর্ণ নজর ছেলের প্রতি দিচ্ছে। নাহন আগের চেয়ে শান্ত হয়ে গেছে। মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে, তবে বাপ পুত্র এক হলে আবার জেলাও সেই কদু। ইদানিং মারওয়ানের কর্মব্যস্ততা বেড়েছে, বাসায় খুবই কম থাকে। নাহনও বাবার সঙ্গ না পেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। নিশাত ফ্লোরে বসে লাল শাক বাচ্ছে। পাশেই নাহন মায়ের পাশে বসে হাত পা ছড়িয়ে লাল শাক হাতের তালুতে নিয়ে ছেড়ার চেষ্টা করছে, কিন্তু মায়ের মতো দক্ষভাবে পারছে না। লাল শাক ভর্তা বানিয়ে ফেলছে। শাকে লালাব রঙে হাতের তালু রক্তিম হয়ে গেছে। নাহন মাকে দেখিয়ে বলল, মা, মেহেন্দি লাগিয়েছি। তাই? নাহন ঘাড় কাত করে সম্মতি জানিয়ে উঠে দাঁড়িয়ে মায়ের দুগালে লাগিয়ে দিল। নিশাত তা দেখে বলল, হয়েছে, আমাকে আর মেহেদি লাগানো লাগবে না বাপজান। বিয়ের পর বউকে এভাবে মেহেদি লাগিয়ে দিয়েন, বউ লাল টুকটুকে হয়ে যাবে। নাহন রঞ্জিত হাত দুটো দিয়ে মুখ ঢেকে বলল, এত বাচ্চা কথা বলে না চরম।
ওরে বাবা, বিয়ের কথা বলতে না বলতে এত শরম! বিয়ে হলে না জানি কত শর্মায় আমার বাপ। ইন্না বাবা বলিছে বউ পুচা। তোর বাপ এখানেও তোকে পিন মেরে দিয়েছে। লোকটা নিজেও বউয়ের কদর করলো না, ছেলেকে ওই পথ নিচ্ছে। আজকে বাসায় আসুক বউ পচা, একটা শিক্ষা না দিলেই নয়। নিশাত রান্নার কাজে ব্যস্ত ছিল। নাহর পায়ের পাশের ফ্ল্যাটে তার বয়সী এক খেলার সাথে জুটিয়েছে। পা টিপে টিপে টুলে নিয়ে তার উপরে দাঁড়ালো। দরজার ছিটকিনি খুলতে নিলে নিশাত পিছন থেকে বলল, কোথায় যাওয়া হচ্ছে? নাহন থতমত খেয়ে বলল। কোথাও না, কোথাও না। নিশাত ভ্রু কুচকে বলল। কি করা হচ্ছিল? নাহন দিশেহারা ভঙ্গিতে বলল, একটু দরজা দেখি। এই ভর দুপুরে দরজায় কি দেখেন? নাহনের মিরমির করে হেসে বলল। বাবা বলিছে দেখতে। নিশাত কিছু বলতে নিলেই সেই মুহূর্তে দরজায় কড়াঘাতের শব্দ হলো। নাহন উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করলো, কে বাবা? ওপাশ থেকে মারওয়ান জবাব দিল। হ্যাঁ পান্ডা, দ্রুত দরজা খোল। নাহন মায়ের দিকে যাইতে নিশাত এসে দরজা খুলল। মারওয়ান নিশাতের গম্ভীর মুখের দিকে চেয়ে বলল, কি অবস্থা? দুই মা বেটা ঝগড়া করছিলে নাকি? নিশাত হাত ভাঁজ করে বলল। আপনি নাকি ছেলেকে দরজা দেখতে বলেছেন? মারওয়ান কিছু না বুঝে জিজ্ঞেস করলো, দরজা? কোন দরজা? বাইরের দরজা। মারওয়ান একবার দরজার দিকে চেয়ে বলল, এটা দেখার কি আছে? কাঠের একটা দরজা, খুললে গ্যার গ্যার শব্দ করে, ডিসগাস্টিং জিনিস। সেটা ছেলেকেই জিজ্ঞেস করুন। পাশের ফ্ল্যাটে চুরি করে যাচ্ছিল, ধরা পড়ার পর বলে বাবা দরজা দেখতে বলছে। আপনার চক্করে পড়ে যে নাওহান মিথ্যে কথা বলে, আপনি জানেন? সেটা কি আমার দোষ? ওকে কি মিথ্যা কথা বলতে আমি শিখিয়ে দিয়েছি? ছেলের সব দোষে আমাকে জেরা কেন করো? কারণ ছেলের যত খারাপ গুণ আছে সব আপনার থেকে পেয়েছে। মারওয়ান হতবাক হয়ে নিশাতের চার পানে তাকিয়ে বলল, কি আশ্চর্য, ধরলাম না, ছুলাম না, জানলাম না, বাসায় ঢুকেই শুনি সব দোষ আমার। পটলের বাচ্চাটা আমার উপর সব দোষ চাপিয়ে ভেগেছে। আজকে ধরতে পারলে জাস্ট ভর্তা করে ফেলতে হবে। বলেই মারওয়ান হনহনিয়ে রুমে ঝুঁকে দেখলো কোথাও নাহন নেই। সে বাথরুম, বারান্দা, পাশের রুম, খাটের তলা সব খুঁজে দেখলো। নাহনের অস্তিত্বই নেই কোথাও। মারওয়ান আবারও হনহনিয়ে রান্নাঘরে এসে বলল। ফাইয়াজ কই? নিশাত রান্না করতে করতে জবাব দিল। আলমারির ভেতরে ঢুকে আছে কিনা দেখুন। মারওয়ান আলমারি খুঁড়ে দেখলো ঘাপটি মেরে বসে আছে নাহন। সে চোখ রাঙিয়ে বলল, বেরো। ইন্না মারবে। মারবো কেন? আদর করব, সোহাগ করব, তারপর জাস্ট ভর্তা করে ফেলবো। নাহন বাবাকে ফুঁসতে দেখে চিৎকার করে মাকে ডেকে উঠল। নিশাত ছেলের চিৎকারে দৌড়ে এসে বলল। কি হয়েছে? নাহন পিট পিটিয়ে বলল। বাবা মারে। মারওয়ান চোখ কপালে তুলে কিছু বলতে নিলে নিশাত বলল, আপনাকে ধমকাচ্ছেন কেন? নিজের দোষ স্বীকার করতে লজ্জা লাগে? এখন ছেলেকে ধমকিয়ে দোষকে ধামাচাপা দিতে চান? আপনার লজ্জা করে না? মারওয়ান কোমরে এক হাত রেখে বলল, আশ্চর্য, কিছু করছি না, বলছি না, সব দোষ আমার হয়ে গেল। দুই মা ছেলে পরিকল্পনা করে আমাকে দোষী সাব্যস্ত করছে। যত দোষ মারওয়ান রোস্ট। নিশাত ছেলেকে আলমারি থেকে বের করে বলল। হ্যাঁ, আপনাকে রোস্ট করতে আমাদের মা ছেলের ভালোই লাগছে। বলেই নাহনকে চলে যেতে নিলে মারওয়ান পিছন থেকে বলল, আবার আশেপাশে আর আসিস, তোকে স্যান্ডউইচ বানিয়ে ফেলবো, পটলের বাচ্চা। একটু পরই নাহনকে থালা হাতে বাবার আশেপাশে ঘুরঘুর করতে দেখা গেল। মারওয়ান মোটেও পাত্তা দিল না। সবসময় তাকে দোষারোপ করে মা বেটার স্বভাব হয়ে গেছে। সে আর মা ছেলের ফোন দিতে পা দিচ্ছে না। ইনোসেন্ট চেহারা দেখে তাকে ঘোল খাওয়ানো। অন্যদিকে মারওয়ানকে পাত্তা নিতে না দেখে নাহন খাটের ওপর কষ্ট করে শুয়ে থাকা বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা রাগ করছো? মারওয়ান মুখ ঘুরিয়ে নিল। নাহন তার নরম নরম মোলায়েম হাত দুটো দিয়ে বাবার গাল ধরে বলল, সরি, আর মিথ্যা বলবো না। মারওয়ান তবুও পাত্তা দিল না। নাহন বাবার গাল ধরে ফোপাতে ফোপাতে বলল, কথা বলবে না? আমি কাঁদি দেখো। মারওয়ান মুখ ঘুরিয়ে রেখে বলল, তুই কাঁদলে আমার কি দোষ? করে সে আর নাম পড়ে আমার? বেশি করে কাঁদ।
নাহন গলা ছেড়ে কাঁদতে শুরু করে দিতে নিশাত এসে বলল। কি হলো আবার? নাহন চোখ কচলাতে কচলাতে বলল। বাবা মারছে। মারণ হতভম্ব হয়ে চিৎকার করে বলল। কি? নাহন বাবার চিৎকারে কান্না থামিয়ে আবার কেঁদে উঠে বলল। না না, মা মারছে। নিশাত বেরিয়ে যেতে যেতে বলল। আল্লাহ সব পাগল আমার কপালে জুটিয়েছে। বাপ বেটা দুটোই বদ্ধ পাগল। সাইফার তাহমিদের সামনে গম্ভীর বদনে বসে আছে। তাহমিদের এসব হেলদোল নেই। সে এক দৃষ্টিতে সামনের দেয়ালে তাকিয়ে আছে। মারণ তীক্ষ্ণ নজরে তাহমিদের দিকে চেয়ে বলল। তোমার মা বাবা নামে যারা পরিচিত তারা তোমার আপন বাবা মা নয়, তাই তো? তাহমিদ তাচ্ছিল্য হেসে বলল। সেদিন তো বললামই। আচ্ছা, তুমি কি করে জানলে তুমি জারজ? তোমার পিতামাতা থাকতেও পারে। তাহমিদ পাগলের মতো হেসে বলল। পিতামাতা সেটা আবার কি? জারজদের পিতামাতা থাকে না, জানেন না আপনি? সাইফার চেয়ার ঘুরেতে ঘুরেতে বলল। তুমি শিওর হচ্ছ কিভাবে? তাহমিদ অধরের দৃষ্টি ফেলে মলিন গলায় বলল। আমার তথাকথিত বাবার মুখে প্রায়ই শুনি। তখন আমার বয়স 7। একদিন বাবা কোথা থেকে এসে মাকে তুমুল গালিগালাজ করতে লাগলো। আমাকে দেখিয়ে বলছিল, এই জারজের বাচ্চা কোথা থেকে এনেছিস, এমন নানা কটু কথা। মা সেদিন ভীষণ মার খেয়েছিল, সাথে আমিও। সে কি অমানসিক নির্যাতন! মায়ের তীব্রতায় বহুদিন জ্বরে ভুগেছি। ওইটুকু বয়সে এত আঘাত সহ্য করতে পারিনি। পরে শুনেছি বাইপার বাবাকে এসব বলেছিল। টাকার লোভ দেখিয়ে মাও বাবাকে ব্ল্যাক বাইপার হাত করে নিয়েছিল। পরবর্তীতে বাইপার আমাকেও তার কাজে যুক্ত করে নেয়। আমার পড়াশোনাও বাইপারের টাকাতেই হয়েছে। তার সাথে থেকে থেকে ছাত্র জীবন থেকে খারাপ কাজে যুক্ত হয়ে গিয়েছিলাম। সাইফার গালে 2 আঙুল ঠেকিয়ে বলল। শুনেছিলাম তোমার পিঠে বুকে অজস্র জখম রয়েছে। হ্যাঁ, ছোটবেলায় অনেক মার খেয়েছি। বাবা রাগ উঠলেই কুকুরের মতো মারত। এরপর এমন আঘাত বহু পেয়েছি, তবে সেসব গায়ে লাগেনি। ওসব আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আপনাদের জেলখানার মার আমার কাছে বাতাসের মতো লেগেছে, গায়েই লাগেনি। বলেই তাহমিদ জোরে হেসে উঠল। সাইফার সামনে বসা হাস্যরত পুরুষটির দিকে তাকিয়ে কোথাও না কোথাও তীব্র ধাক্কা খেল। বুকে সীমাহীন কষ্ট নিয়েও মানুষ এভাবে হাসতে পারে? জেলের মায়ের মোটেও বাতাসের মতো না, বরং সাংঘাতিক ব্যথা হয়। অনেকের কোমর বুকের হাড্ডিও ভেঙে যাওয়ার রেকর্ড আছে। সেখানে সামনের পুরুষটি বলছে বাতাসের মতো লেগেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। এজন্যই কি তুমি ভাইপারের প্রতি তীব্র ঘৃণা বহন করে তার চালেই তাকে ফাঁসাতে চেয়েছিলে? তাহমিদ হাসি থামিয়ে ঠোঁট প্রসারিত করে বলল। শুধু কি ফাঁসাতে, তাকে অপদস্থ হতে দেখতে চেয়েছিলাম। ওই লোকটার কারণে আমার শৈশব, বয়সন্ধিকাল কোনোটাই ভালো কাটেনি। যেখানে সেখানে জারজ বলে অপদস্থ হতে হয়েছিল। বাবাকে সেদিন ওসব না জানালে খুব বেশি ক্ষতি হতো কি? যেদিন আপনার বাসায় আমার তথাকথিত বাবা মাকে ক্যামেরা ফিট করতে পাঠিয়েছিল, সেদিনই ইচ্ছে করেই আমার প্রফেশনের কথা বলতে বলেছিলাম, যেন আপনি বুঝে যান ডালমে কোচ কালা হ্যায়। তারপর আর কি, আমার পরিকল্পনা মতো আপনি সব বুঝে গেলেন। এরপর আমরা ধরা পড়লাম। কিডন্যাপের দিন ইচ্ছে করেই বিভিন্ন ভাষা বলেছিলেন, তাই না? বাইপার যে বিভিন্ন ভাষা জানে তা তো আপনি জানতে নেই। এজন্যই এখানেও একটা ক্লু দিয়ে এসেছিলাম। কিন্তু আমার বাচ্চাকে অমানসিকভাবে মারার কারণ কি? সেটাও বাইপারের কারণেই করেছি। আপনার ছেলেকে মারার কিংবা খারাপ আচরণের ভিডিও সব বাইপারের কাছে পাঠিয়ে দেওয়া হতো। আমি শুধু তার গুটি। এখানে আমার কোনো কিছুতেই হাত ছিল না। বাইপার কোনোদিনও আস্তানায় আসতো না। পরে অবশ্য আপনার কেরামতিতে আসতে বাধ্য হয় এবং এসেই সে ফাঁসে। আপনাকে শেষ করে পথের কাঁটা সরিয়ে ফেলতে চেয়েছিল, কারণ 40 বছরও কেউ তার অপকর্মের ব্যাপারে নাকাল পায়নি। সেখানে আপনি 2 দিনের গোয়েন্দা হয়ে তার সমস্ত কুকর্মের তথ্য কালেক্ট করে ফেলেছিলেন। এমনকি আমাকে সিক্রেট এজেন্ট বানানোর পেছনেও আপনাকে ধ্বংস করাই মুখ্য ছিল। তাহমিদ একটু দম নিয়ে আবার বলল। আপনাকে বাঁচিয়ে রাখে কি করে বলুন? কেউ কি তার শত্রুকে বাঁচিয়ে রাখে?
খুব অল্প সময়ে গোয়েন্দা হিসেবে ভালো সাড়া জাগিয়ে ফেলেছিলেন। আমি নিজেও আপনাকে এজন্যই অপছন্দ করতাম। আপনার প্রতি আমার রাগ, হিংসা পরায়ণ মনোভাব থেকেই এসেছে। জানি তো, মানুষ মানুষের ভালো কিংবা সফলতা দেখতে পারে না। সাইফার একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, আচ্ছা, যাকে তুমি মা হিসেবে চেনো তিনি কি করেন? মা নার্স অর্থাৎ সেবিকা ছিলেন। বাবার আপত্তি থাকায় পরবর্তীতে সেই কাজে তিনি ছেড়ে দেন। সাইফার রহস্যময় ভঙ্গিতে বলল। আই সি। ভাইপারের সামনে বসে আছে সাইফারত আহমেদ। সাইফার কয়েকদিনের টর্চারে বুড়িয়ে যাওয়া ব্ল্যাক ভাইপারের দিকে তাকিয়ে বলল,